ডেমোক্র্যাট প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী জো বাইডেন শুক্রবার রাতে ডেলাওয়্যারের নিজের শহর উইলমিংটন থেকে বক্তব্য রাখেন। ভয়েস অফ আমেরিকার প্যাটসি উইদাকুশওয়ারা তা এই প্রতিবেদনে বলেন, ভোটে এগিয়ে থাকলেও তিনি বিজয় ঘোষণা করা থেকে বিরত থাকেন, কেননা কিছু গুরুত্বপূর্ণ রাজ্যে এখনো ভোট গণনা চলছে। পেনসিলভেনিয়া এবং জর্জিয়া রাজ্যে এগিয়ে থাকা এবং ক্রমশ রাষ্ট্রপতি প্রয়োজনীয় 270 ইলেকট্রাল ভোটের কাছাকাছি পৌঁছে যাওয়া ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী জো বাইডেন আত্মবিশ্বাসের সঙ্গে আভাস দেন যে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ী হবেন। তিনি দেশের রাজনৈতিক বিভাজনকে দূর করার প্রয়াসের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের রাজনীতির উদ্দেশ্য নিরলস অবসানহীন যুদ্ধ নয়, আমাদের রাজনীতির উদ্দেশ্য জাতির কাজ বিরোধ প্রসার করা নয়, সমস্যার সমাধান করা, ন্যায় বিচার নিশ্চিত করা, প্রতি মানুষকে সুযোগ দেওয়া, জনগণের জীবন উন্নত করা। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কোনো বক্তব্য রাখেননি, তবে তাঁর প্রচারণা দল একটি বিবৃতি প্রকাশ করে বলেছে অবৈধ ব্যালট গণনা করা উচিত নয় এবং ডাক মারফত ব্যালট সম্পর্কে তার ভিত্তিহীন দাবি পুনরাবৃত্তি করেন। রাজ্যগুলি এখন এই ডাক মারফত ব্যালটগুলি গণনা করছে, যা বাইডেনের পক্ষে ভোট পড়ছে বেশি সংখ্যক। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ওই রাজ্যগুলোতে জিতেছিলাম, কিন্তু অলৌকিকভাবে আমাদের সংখ্যাগুলি কমতে শুরু করে। উভয় প্রচারণা দল পর্যবেক্ষণের জন্য ব্যালট গণনা কেন্দ্রগুলিতে প্রতিনিধি রেখেছে। অতি সামান্য ব্যবধানে বাইডেন উইসকনসিন এবং জর্জিয়ার শীর্ষে রয়েছেন, তার মানে আবার গণনার প্রয়োজন হবে, তবে খুব কমই পরিবর্তিত হতে পারে। প্রেসিডেন্টের সমর্থকরাও মিশিগানে পুনরায় গণনার দাবি করেছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শ্যানন ওব্রায়েন তিনি বলেন, ভোটে প্রতিনিধিত্ব করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প, তবে বাস্তবতা হচ্ছে এই রাজ্যগুলিতে একদিনে 50টি রাজ্যে নির্বাচন হয় এবং তারা রাজ্য আইন দ্বারা আবদ্ধ থাকে। সুতরাং প্রশাসন সর্বদা এটি চায় না বা এটি যে কেউ সঠিক বলে মনে করে তা নয়, রাজ্যের আইন এটি বলে। ট্রাম্পের প্রচারণা দল ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোটার জালিয়াতির অভিযোগ করেছে এবং আদালতে আরও মামলা করার প্রতিশ্রুতি দিয়েছে। বাইডেনের প্রচারণা দল মামলা মোকদ্দমাগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করে। বিচারকরা ইতিমধ্যে 2টি রাজ্যে ট্রাম্পের প্রচারণার মামলা বাতিল করেছেন। আইন অনুসারে নির্বাচন পরবর্তী আইনি বিরোধগুলো অবশ্যই 4 ডিসেম্বরের মধ্যে সমাধান করতে হবে। রাজ্যের ইলেক্টোরেটরা আনুষ্ঠানিকভাবে 14 ডিসেম্বর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের পক্ষে ভোট দেবেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন, ইউরোপ আমেরিকায় যখন নতুন করে লকডাউন হচ্ছে, ঠিক তখনই বাংলাদেশে করোনার দাপট কমে আসছে। গত দুদিনে এমন ইঙ্গিতই মিলেছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 13 জন, শনাক্ত হয়েছেন 1289 জন। আগের দিন মারা যান 15 জন, শনাক্ত হন 1469 জন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পরিস্থিতি একটু ভিন্ন। অনেকে হাসপাতালে যাচ্ছেন না, টেস্টও কম হচ্ছে। এর ফলে প্রকৃত চিত্র বেরিয়ে আসছে না। তারা অবশ্য এক বাক্যে স্বীকার করছেন, বাংলাদেশে আসলেই করোনায় মৃত্যুর হার কম। স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তার আব্দুল নূর তুষার মনে করেন, পরীক্ষা না হলে রোগী কম থাকাটাই স্বাভাবিক। 50-এর নিচেই জনসংখ্যা বেশি থাকায় বাংলাদেশ এই বাড়তি সুবিধা পেয়েছে। পরীক্ষা না হলে, কোভিড পজিটিভ না থাকলে পরীক্ষায় মৃত্যুর সংখ্যা আসলে সঠিকভাবে নির্ধারণ করা কঠিন। কারণ আমাদের যদি কোভিডে মৃত্যু হয়েছে এটা বলতে হয়, তাহলে কোভিড টেস্ট করা থাকতে হবে। ওইটাই হাসপাতালগুলো ফলো করছে, যার ফলে টেস্ট কমে যাওয়াতে মৃত্যু তো আপনার ধরেন 13 জন পাইছে, কিন্তু টেস্ট বেশি করা থাকলে হয়তো একটু বেশি পাই, তারপর আমাদের মৃত্যুর হার কম। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, সামনে শীত আসছে, শীতে করোনার প্রকোপ বাড়ে, আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি। প্রধানমন্ত্রী বলেন, ইউরোপের অনেক দেশ লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম। বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরে অতি সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে শনিবার ঢাকায় বিক্ষোভ করেছেন সংখ্যালঘুরা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে শাহবাগ চত্বরে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তারা কুমিল্লার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার
এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দারুণ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সমাবেশ থেকে সংখ্যালঘু নির্যাতন বন্ধে স্থায়ী সমাধানের জন্য সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবি জানানো হয়। সংখ্যালঘুদের উপর এ ধরনের হামলা বন্ধে সমাজ ও রাষ্ট্রের করণীয় সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট মানবাধিকার কর্মী শিফা হাফিজা ভয়েস অফ আমেরিকাকে বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং এ সকল ঘটনা বন্ধের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, একটা দেশের যারা নাগরিক তাদের সেফটি সিকিউরিটির দায় দায়িত্ব তো অবশ্যই সমাজের, কিন্তু বৃহৎ আকারে রাষ্ট্রের। তো যেটা আমরা প্রায়শই যেগুলো দেখি, মাইনরিটিস গ্রুপ, হিন্দু ফ্যামিলির বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, এসব ব্যাপারে স্থানীয় যে প্রশাসন তাদের হয়তো আরো অনেক বেশি তৎপর হওয়া, দায়িত্ব নেওয়া এবং ফরওয়ার্ড থিঙ্কিং। যেরকম একটা ঘটনা ঘটছে একদমই না জানার কথা না। আমাদের অভিজ্ঞতা, আমাদের লোকাল যে কাজ করার অভিজ্ঞতা বলে, খুব স্থানীয় যে প্রশাসন তাদের হয়তো আরো অনেক বেশি তৎপর হওয়া, দায়িত্ব নেওয়া এবং ফরওয়ার্ড থিঙ্কিং। যেরকম একটা ঘটনা ঘটছে একদমই না জানার কথা না। আমাদের অভিজ্ঞতা, আমাদের লোকাল যে কাজ করার অভিজ্ঞতা বলে, খুব একটা আকস্মিক ভাবে হবে তা না। তাহলে স্থানীয় যারা আছেন অথরিটি, তাদেরকে আমার মনে হয় অনেক বেশি তৎপর হওয়া উচিত। এরকম তো চলতে দেওয়া যায় না একটা দেশে। আর ওখানকার যারা রাজনৈতিক, বিশেষ করে যারা জনপ্রতিনিধি, তাদেরও বোধহয় একটা অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম তৈরি করা উচিত। যাদের এরিয়াতে এগুলো হবে সেই জন্য জবাবদিহিতা যেন ওনারা দেন, তাহলে হয়তো একটা আমরা সুফল পেতে পারি। উল্লেখ্য, সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মুরাদনগর এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দিলে এই হামলার ঘটনা ঘটে। এতে বলা হয়, ঘটনার পর ভুক্তভোগীরা নাম না জানা 500 জনকে আসামি করে মামলা দায়ের করে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের মধ্যে 3 জনকে 18 মাস এবং 2 জনকে 6 মাস জেল দিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। কলকাতা থেকে পরমাশিস ঘোষ সাহের প্রতিবেদনে তিনি বলেছেন, ভারতের কোনো কোনো রাজ্যে করোনার দ্বিতীয় ধাক্কার ইঙ্গিত পাওয়া গেলেও স্বস্তি দিচ্ছে ধারাবাহিকভাবে বাড়তে থাকা করোনা জয়ীর সংখ্যা। গত 35 দিন ধরে টানা দেশের দৈনিক নতুন করোনা আক্রান্তের থেকে বেশি করোনা রোগী এই মারণ রোগকে জয় করে বাড়ি ফিরেছেন, যার ফলে করোনার অ্যাক্টিভ কেস অর্থাৎ চিকিৎসাধীন রোগীর সংখ্যা লাগাতার কমছে। এই মুহূর্তে দেশের মোট আক্রান্ত 85 লক্ষের কাছাকাছি হলেও অ্যাক্টিভ কেস মাত্র 5 লক্ষের কাছাকাছি, যা বড়সড় স্বস্তির খবরই। আবার উদ্বেগের খবরও আছে। দিল্লি, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে করোনার নতুন সংক্রমণ এখনো লাগাম ছাড়া। গতকালই প্রথমবার 7,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দিল্লিতে। সার্বিকভাবে গোটা দেশে এখন প্রায় 50,000 মানুষ দৈনিক রোগের কবলে পড়ছেন বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। পরমাশিস ঘোষ রায় আরেকটি রিপোর্ট। প্রায় 4.5 কোটি ভুয়ো তথা অবৈধ রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্রীয় সরকার বলে খবর। গত 6 বছরে গোটা দেশে এরকম 4 কোটি 39 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক। ভুয়ো এই রেশন কার্ড বাতিল করে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা নাগরিকদের সস্তায় চাল, গম, দানাশস্য পাওয়া অনেক বেশি সুনিশ্চিত করা হয়েছে বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। ভুয়ো গ্রাহক চিহ্নিত করে যেমন রেশন কার্ড বাতিল করা হয়েছে, একইভাবে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পকে দ্রুত গোটা দেশে চালু করার উদ্যোগও বাড়ানো হচ্ছে। এখনো পর্যন্ত গোটা দেশের 24টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পে যুক্ত হয়েছে। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সম্পূর্ণ চালু হয়ে গেলে অবৈধ রেশন কার্ড আর থাকবে না বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। আসুন আমরা শুনি। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো
আজ শনিবার সাফল্যের সঙ্গে মহাকাশে একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। করোনা ভাইরাসের কারণে ভারতে লকডাউন শুরু হওয়ার পর এই প্রথম ইসরো থেকে কোনো মহাকাশ অভিযান করা হলো। এটির কাজ হবে তার কক্ষপথ থেকে পৃথিবীর মাটিতে নানান গবেষণামূলক কাজের পর্যবেক্ষণ করা। দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ বিকেলে ভারতীয় উপগ্রহটি বহন করে নিয়ে গিয়েছে PSLV-49 রকেট। তাতে আরও 9টি কৃত্রিম উপগ্রহ গিয়েছে অন্যান্য দেশ থেকে। সেগুলির মধ্যে ছিল যুক্তরাষ্ট্র ও লুক্সেমবুর্গ থেকে 4টি করে কৃত্রিম উপগ্রহ এবং লিথুয়ানিয়ার একটি কৃত্রিম উপগ্রহ। রকেট উৎক্ষেপণের আধ ঘন্টা পরে ইসরো জানায় 10টি কৃত্রিম উপগ্রহই রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যার যার নিজের কক্ষপথে স্থাপিত হয়েছে। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট বার্তায় ইসরোকে এই অভিযানের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, করোনা ভাইরাসের এই আবহে ভারতের মহাকাশ বিজ্ঞানীদের প্রচুর প্রতিবন্ধকতার ভেতর কাজ করতে হয়েছে, তাও তারা আমাদের নিজেদের এবং আরও 3টি ক্রেতা দেশের কৃত্রিম উপগ্রহ সাফল্যের সঙ্গে কক্ষপথে স্থাপন করতে পেরেছেন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর পর আরও অনেক বছর কেটে গিয়েছে। PSLV-1 থেকে শুরু করে এখন হলো 49 নম্বরের এই অভিযান। এগুলোতে বিশ্বের 33টি দেশের মোট 328টি কৃত্রিম উপগ্রহ ভারত যার যার প্রয়োজন মতো তাদের কক্ষপথে স্থাপন করেছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতীক কুমার। বগুড়ায় অস্ত্র এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ 90 জেএমবি 4 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বগুড়ার চণ্ডীহারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন 90 জেএমবির আইটি শাখার সদস্য তানবির আহমেদ ওরফে আবু ইব্রাহিম, মিডিয়া শাখার প্রধান জাকারিয়া জামিল, সদস্য আতিকুর রহমান ও আবু সাইদ। শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। বিভিন্ন অভিযানের ফলে তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ শুধু অনলাইনের মাধ্যমেই করে, কিন্তু তাদের প্রকাশ্যে কিংবা তাদের মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার সুযোগ তারা তৈরি করতে পারে না। তো ওই ধরনের চিন্তা ভাবনা থেকে তারা এসে এখানে সমাবেত হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, শুটার গান সহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া। শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। মিতালির আসরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি। তাহলে আমরা শুরু করি এবং যথারীতি আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু আছেন, তার কথা শুনেই শুরু করি। হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে অসম রাজ্য থেকে যোগ দিচ্ছেন পৃথ্বীরাজ পুরকায়স্থ। পৃথ্বীরাজ পুরকায়স্থ নামটি খুব পরিচিত, অনেকদিন আমাদের সঙ্গে আছেন। পৃথ্বীরাজ পুরকায়স্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন কেমন? ভালো? হ্যাঁ দিদি, নমস্কার। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। তো অনেকদিন পর কথা হচ্ছে, আপনার কাছ থেকে শুনি যে আপনি এখন যে অনুষ্ঠান শুনছেন কেমন লাগছে, আপনার যা বক্তব্য। হ্যাঁ দিদি, অনুষ্ঠান তো চিরাচরিত ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান চিরাচরিত ভালোই লাগে, সবসময় ভালো লাগে। সেই আমি ছোটবেলার থেকে শুনে আসছি। প্রথমে আমার বাবা শুনতেন, তারপর এখন আমি নিজে শুনি, আর যখন থেকে ডিএক্সিং করা চালু করেছি তখন থেকে শুনেই যাচ্ছি। তবে আজ আপনার সাথে কথা বলে খুব একটা নস্টালজিক হয়ে গেছি, কারণ আজ থেকে প্রায় 10 বছর আগে আপনাদের সাথে আমার কথা হয়েছিল, আর সেই 10 বছর পর আজ আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তবে তাই তবুও আপনি আমাদের শ্রোতা দর্শক হিসেবে এটাই তো আমাদের জন্য সৌভাগ্য বলবো। হ্যাঁ দিদি, কিন্তু ভয়েস অফ আমেরিকার কিন্তু রূপ কিন্তু খুব পরিবর্তন হয়ে গেছে। সে আগে আমরা আমরা আগে দিনে 2-2 বার বা 3টে অধিবেশন শুনতাম ভয়েস অফ আমেরিকার। শর্ট ওয়েভেও শুনতাম, মিডিয়াম ওয়েভেও ছিল, কিন্তু এখন খুব খারাপ লাগছে যে এখন শর্ট ওয়েভে আর ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান শোনা যাচ্ছে না। আর মিডিয়াম ওয়েভেও আপনারা আপনাদের সময়টা খুব সংকোচন করে নিয়েছেন। 1 ঘন্টার অনুষ্ঠান যখন ছিল তখন মানে কি হয়, অ্যাকচুয়ালি ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান এতই ভালো লাগে যে মন যেমন মানে স্বাদ যেমন মেটে না আর কি।
যত শুনতে চাই, মানে আরো ইচ্ছে করে আরো শুনতে। তো 8 ঘন্টা হ্যাঁ, আসলে বলি পৃথ্বীরাজ যে এখন তো আধুনিক প্রযুক্তির যুগে নানান পরিবর্তন এসেছে, নানান মাধ্যমে, সংবাদ মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, ওয়েবসাইট আছে, ফেসবুক লাইভ আছে, টুইটার আছে। তো সেই জন্য রেডিওটা আস্তে আস্তে কমিয়ে অন্যদিকে মনোযোগ দিচ্ছে। রেডিও যে বন্ধ হয়ে যায়নি, অনেক বিভাগের কিন্তু অনেক ভাষার প্রচার রেডিওতে বন্ধ হয়ে গেছে একদম, এবং অনেক সংবাদ মাধ্যমের যে যারা আছে সংবাদ সংস্থা তাদেরও সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরাও দুঃখিত যারা আমরা রেডিও দিয়ে জীবন শুরু করেছিলাম। তাহেরা? জি, আমি শুনছিলাম আপনাদের কথা, এত ভালো লাগছিল। বিশেষ করে পৃথ্বীরাজ পুরকায়স্থ, উনি এত দীর্ঘদিন থেকে রেডিও শুনছেন এবং রেডিও আমাদের যে প্রথম দিকে বেশ কয়েকটি অনুষ্ঠান হতো সেটার কথা মনে রাখছেন। তবে পৃথ্বীরাজ, আমাদের কিন্তু এখন অন্যান্য প্ল্যাটফর্মে আমরা আমাদের অনুষ্ঠান প্রচার করে থাকি। ওয়েবসাইটে যদি যান, ওয়েবসাইটে কিন্তু 24 ঘন্টাই সবকিছু দেখতে পারেন, পড়তে পারেন, শুনতে পারেন। সেটাই যে এখন তো তা নিশ্চয় দিদি, আমি নিজেও খুব ফলো করি ফেসবুক, আপনাদের ফেসবুক পেজটা খুব ফলো করি, আর ইউটিউবেও মাঝে মধ্যে আমার আপনাদের প্রোগ্রাম শোনা হয়। আর আপনার শুনে হয়তো খুব ভালো, আপনাদের ভালো লাগবে যে যখন ওই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখন খুব একটা গন্ডগোল চলছিল আমাদের আসামে, বিশেষ করে আসামে আর নর্থ ইস্টে আর কি, তখন ওই আমি কিন্তু ভয়েস অফ আমেরিকা তখন খুব বেশি ফলো করেছিলাম। বিকজ এখানে কি ছিল, মিডিয়ার একটা যেমন একটা সংশয়ের মধ্যে ছিল, রিপোর্ট গুলো আমরা ভালো করে পাচ্ছিলাম না। তাই জন্য আমি বিবিসি বা ভয়েস অফ আমেরিকার প্রোগ্রাম খুব ফলো করছিলাম, আর সেগুলো রেকর্ড করে করে কিন্তু আমি আমার বন্ধুদের মধ্যে এটা ছড়িয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এটা খুবই ভালো কথা। মানে আপনি কিন্তু আমাদের একটি সংবাদ মাধ্যমের বেতার মাধ্যমে সবকিছু খবরাখবর নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে এখন আমরা যাচ্ছি, সেগুলো আবার আপনি পুনঃপ্রচার করছেন সবার কাছে, ছড়িয়ে দিচ্ছেন সবার কাছে। হ্যাঁ, কারণ একটা নিরপেক্ষ একটা মতাদর্শ বা মতামত একটা আমাদের চাই কি হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলটা নিয়ে, আর সেটা ভয়েস অফ আমেরিকা খুব সুন্দর করে পরিবেশন করছিল। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আর কিছু জানার আছে? যেমনটি উনি বলছিলেন যে রেডিও প্রোগ্রাম আমাদের অনেক কমে গেছে, কিন্তু যারা রেডিও ভালোবাসেন, যারা সবসময় রেডিওর সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে আমাদের ফ্যানরা যারা ফ্যান ক্লাব করেন, এখনো তারা রেডিও শুনতে ভালোবাসেন। হ্যাঁ, সেই আকর্ষণটা আছে। তবে সেই সঙ্গে সবাইকেই বলবো যে আপনারা আমাদের ফেসবুকে আসুন, আমরা ইনস্টাগ্রামে আছি, ওয়েব পেজে আছি, ইউটিউবে আছি, এবং আমাদের অনেকগুলো টিভি চ্যানেলের সাথে অ্যাফিলিয়েট আছে আমাদের, সেই প্রোগ্রামগুলো দেখবেন আপনারা। আসলে ওয়েব দিদি একটা রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, একটা রিকোয়েস্ট থাকবে যাতে ভবিষ্যতে ভারতেও ভয়েস অফ আমেরিকার টিভি অনুষ্ঠান আরম্ভ হয়, যেটা নাকি ডিটিএইচ প্ল্যাটফর্মে উপলব্ধ হয়, তাহলে আমরা উপকৃত হব আর কি। সেটা আমরা চেষ্টা করছি। আমাদের মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট অফিস আছে, যারা বিভিন্ন ভাষার অনুষ্ঠান নিয়ে বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করে। তো তারা কিন্তু এদিকে লক্ষ্য রাখছেন, এবং আগামীতে হয়তো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এইসব জায়গায় প্রচারের ব্যবস্থা করবে, কারণ অনেকদিন ধরেই চেষ্টা চলছে, সবসময় তো হয়ে ওঠে না, তো ভবিষ্যতে অবশ্যই হবে। তো পৃথ্বীরাজ, আজকে কিন্তু আপনার সাথে কথা বলতে খুবই ভালো লাগলো। তাই না? ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের অনেক শ্রোতা আছেন যারা আসামের, এবং আমরা জানি যে আসাম এবং সিলেটের সীমান্ত একেবারেই কাছাকাছি। তো আমাদের অনেক শ্রোতা বন্ধু আছে, এবং শ্রোতারা সব সময় আমাদের কাছে কিন্তু চিঠি লিখতেন। তো এখন আপনাদের কাছ থেকে আমরা খুব কম চিঠি পাচ্ছি। আপনাদের বলবো আমরা যে আপনারা ইমেল পাঠান, চিঠি লিখুন। নিশ্চয় দিদি, আমি একটা রেডিও এন্ড হবি ফাউন্ডেশন জোরহাট বলে একটা অর্গানাইজেশন আমি চালাই। এটা আমি বেসিক্যালি বিভিন্ন ধরনের হবি, রেডিও শোনা সহ বিভিন্ন হবি, মানে হবির প্রচারের জন্য আমি কাজ করছি। তো আমি প্রায় সময় আমার গ্রুপে, যেটা আমার ফেসবুক গ্রুপ আছে বা আমার ভার্চুয়াল যেটা গ্রুপ আছে, সবাইকে বলি ভয়েস অফ আমেরিকাই হোক বা অন্যান্য রেডিও স্টেশন হোক, ওরা যাতে শোনে। আর ওদেরকে আমি প্রায় বলি চিঠি লেখার কথা, কিন্তু আজকাল কি চিঠি লেখার ইয়েটা একটু কমে যাচ্ছে আর কি। ইমেল পাঠান, সেটাই। তো পৃথ্বীরাজ, আজকে আপনার সাথে কথা বলি খুব ভালো লাগলো। ভালো থাকুন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন দিদি, অশেষ ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। তাইরা এবার ঝটপট দু একটি চিঠি প্রাপ্তি স্বীকার করে আমাদের উঠতে হবে। হ্যাঁ, আমাদের কাছে লিখেছেন তরুণ মৈত্র, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে লিখেছেন। এর পরের ইমেলটি লিখেছেন আব্দুল কুদ্দুস মাস্টার, প্রতিষ্ঠাতা ও সভাপতি, শাপলা রেডিও শর্টওয়েভ লিসনার্স ক্লাব, ভুরুঙ্গিমারি, কুড়িগ্রাম থেকে লিখেছেন। আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন আরতি বসা, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আর আজ সময় নেই। আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের নাম এবং ঠিকানা সহ আপনাদের ফোন নাম্বার পাঠাবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। মিতালি রাসো, আজ তাহলে এ পর্যন্তই।